নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি বান্টি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বিজেপিতে যোগ দিলেন 200 জন তৃণমূল কর্মী সমর্থক। রামপুরহাটে ভোট প্রচারে শতাব্দী রায়। বিজেপির কার্যালয় উদ্বোধন ও জনসভা মোহাম্মদবাজারে। সিউড়িতে ভোট প্রচারে বাম প্রার্থী ডাক্তার রেজাউল করিম। তৃণমূলের নির্বাচনী জনসভা পুরন্দরপুরে। ভ্রাম্যমাণ পশু চিকিৎসা শিবির রাজনগরে। এমজিআর প্রিমিয়ার লিগ শুরু সদাইপুরের বনসীমায়। এবার সংবাদ বিস্তারিত। আজ দুবরাজপুর বিধানসভার অন্তর্গত খয়রসোল ব্লকের হজরতপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের 200 জন কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করল দুবরাজপুরের দলীয় কার্যালয়ে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায়। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কালসোনা মণ্ডল সহ অন্যান্য কর্মী সমর্থকগণ। এছাড়াও দুবরাজপুরে পুরনো বিজেপির দলীয় কার্যালয়টি সংস্কারের পর নতুন রূপে সেজে উঠেছে। সেটিও আজ উদ্বোধন করেন জেলা সভাপতি রামকৃষ্ণ রায়। আজকে আমরা এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে আপনারা জানেন দিকে দিকে তৃণমূলীরা বিজেপিতে যোগদান করছে। ঠিক সেইভাবে আজকে হজরতপুর পঞ্চায়েতের দুটি গ্রাম থেকে চারটি গ্রাম, হজরতপুর পঞ্চায়েতের 4টি গ্রাম থেকে আজকে প্রায় 200 জন যোগ দিল। আগামী দিনে সেখান থেকে আরও কিছু যোগদান করবে, সেটা এক সপ্তাহের মধ্যে আপনারা জানতে পারবেন। এরা প্রত্যেকেই তৃণমূলের কর্মী ছিল, তৃণমূলে সক্রিয়ভাবে কাজ করেছে এবং তৃণমূলকে খুব কাছে থেকে দেখে তারা আজকে পরিবর্তন চাইছে। সেই পরিবর্তন মোদিজির কাজের উপর কাজকে দেখে এবং মোদিজির উপর আস্থা রেখে, বিজেপির উপর আস্থা রেখে আজকে এরা এখানে বিজেপিতে যোগ দিল। অনুষ্ঠানটা আজকে আমরা এই দুবরাজপুরের যে আমাদের পার্টি অফিস, এখানকার বিধানসভার অফিস, এটা দুবরাজপুরে, সেই অফিসে আজকে তৃণমূলী কর্মী তারা তৃণমূল ছেড়ে আজকে বিজেপিতে যোগ দিল। লালটু মুখার্জি ও সোমনাথ রোজের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে সব দলই ময়দানে নেমে পড়েছে। আজ রামপুরহাট 1 নম্বর ব্লকের মাসড়া অঞ্চলে একটি জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়। তিনি বলেন, আপনাদের চাহিদা মতো কমিউনিটি হল, কার্যালয় ও জলের ব্যবস্থা করেছি। তাই তিনি পুনরায় তাকে পুনর্নির্বাচনের আবেদন জানান। এদিন তিনি আদিবাসী রমণীদের সাথে সাঁওতালি নৃত্যে অংশগ্রহণ করেন। আজকে আচ্ছা, প্রথমে বলে দিই আমার ক্ষীরটা কোথায়? কতবার যেন ক্ষীর খাইয়েছি আমার তো মনে আছে। দুবার এসেছিলাম, প্রথমবার খেয়েছিলাম এবং সেকেন্ডবার বলেছিলাম যে ক্ষীরটা এখন আবার খাবো। এসে জিজ্ঞেস করলাম ক্ষীর কোথায়। দুটো জিনিস মনে আছে, ক্ষীর খাইয়েছিলাম আমাকে, আমরা অনেকে খেয়েছিলাম, সবাইকে খেয়ে বলতাম দারুণ। আর মনে আছে আমাকে বলা হয়েছিল কমিউনিটি হলের জন্যে, কালচারাল স্টেজের জন্যে, জলের জন্যে। 3টেই কিন্তু আমি করেছি। তার মানে একবার ক্ষীর খাইয়েছো, একবার ভোট দিয়েছো, তার এগেন্সে 3টে কাজ করে দিয়েছি। ঠিক আছে, আগামী 29শে এপ্রিল লোকসভা নির্বাচন।
সে নির্বাচনে আবার আমি প্রার্থী হয়েছি। গত দুবার আমি প্রার্থী হয়েছিলাম, গত দুবার আপনারা আমাকে ভোট দিয়েছিলেন, আমি জয়ী হয়েছিলাম। ভোট দিয়েছিলেন, জয়ী হয়েছিলাম, কাজ করেছিলাম। আমি এখান থেকে মনে আছে গিয়ে বারবার বলছিলাম, আচ্ছা ওখানে কথা দিয়ে এসেছিলাম, সেগুলো হয়েছে কি হয়েছে কি, এখানে লোকাল ওদেরকে ডেকেছিলাম বারবার যে বলে দাও হয়েছে কিনা, কাজটা হয়েছে কিনা, কারণ আমি আপনাদের সামনে কথা দিয়ে গেছি। তারপর যদি আবার আসি বলবেন হলো না তো, হলো না তো, তা আমি আবার তো আসা সম্ভব না। তোমরা কিন্তু গিয়ে কাজটা করিয়ে আনবে, কারণ যখন আসবো তখন যদি বলা হয় যে এটা এত জায়গা ঘুরছি, এত বড় জায়গা ঘুরছি, সেখানে কেউ হয়তো বলো জল, কেউ হয়তো বলো রাস্তা, সেটা আমার পক্ষে মনে রাখা সম্ভব না। কিন্তু ইলেকশনের পর আবার যদি সেই এলাকার যারা নেতৃস্থানীয় তারা যদি যায়, আমি সেটা করে দিতে পারি। সব থেকে বড় কথা, আমি যেটা হ্যাঁ বলি সেটা করি, যেটা আমার পক্ষে সম্ভব নয়, যেটা আমি পারবো না, সেটাও আমি না বলে দিই যে এটা আমার দ্বারা সম্ভব নয়, কারণ যাতে মনে না হয় যে আমাকে ভোট দিয়ে ভুল করেছে। সৌগত মণ্ডল ও লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রামপুরহাট। আজ মোহাম্মদবাজারে বিজেপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায়। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক কালসোনা মণ্ডল, বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দুধকুমার মণ্ডল সহ অন্যান্যরা। এদিন দলীয় কার্যালয় উদ্বোধনের পর একটি জনসভার আয়োজন করা হয়। পাশাপাশি এই ব্লকের বিতর্কিত রামপুর পঞ্চায়েতে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল। উল্লেখ্য, 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের সময়কাল থেকে আজ পর্যন্ত রামপুর পঞ্চায়েতে কোনো দলই বোর্ড গঠন করতে পারেনি। তাই বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী বলেন, যদি আমি এই ভোটে জিততে পারি তাহলে প্রথমেই রামপুর পঞ্চায়েতের বোর্ড গঠনের দায়িত্ব নেব। এছাড়াও তিনি বলেন, মানুষকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। রামপুর অঞ্চলের কয়েকটি গ্রাম আমরা যাব, যে রামপুর অঞ্চলে আমাদের বোর্ড হতে দিচ্ছে না, বারবার তৃণমূল বোর্ড গঠনের জন্য ডেকেও সেটা ভেস্তে দিচ্ছে। এখানকার মানুষ নানান অসুবিধা, এই পঞ্চায়েত গঠিত না হওয়ার জন্যে অনেক সমস্যায় পড়ে আছে। যে পঞ্চায়েতের কাজ গ্রামের মানুষ সহজে পঞ্চায়েত থেকে পায়, সেই পঞ্চায়েত থেকে এই সরকার, এই তৃণমূল সরকার গায়ের জোরে হতে দিচ্ছে না, আটকে রেখেছে। গত পঞ্চায়েত নির্বাচনে পুলিশ প্রশাসনকে দিয়ে যে সন্ত্রাস চালিয়েছে, সেই সন্ত্রাসে যাতে নতুন করে আবার শিকার না হতে হয়, গ্রামের মানুষ তারা নিজেরা স্বাধীনভাবে ভোট দিতে পারে, তাদের প্রতিনিধি নির্বাচন করে পঞ্চায়েতের সুযোগ সুবিধা গ্রামের মানুষের কাছে তৈরি করে দিতে পারে। সেই জন্য এই সন্ত্রাস মুক্ত ভারত, সন্ত্রাস মুক্ত পশ্চিমবাংলা আর মানুষের যে অধিকার, সেই অধিকারের পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আজকে এই এলাকায় এসেছি ভোট প্রচার। আপনি তো বিভিন্ন এলাকায় ঘুরছেন, তার থেকে মোহাম্মদবাজারের কতটা সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে বাড়ি বাড়ি গিয়ে? সত্যি কথা, আমি এতদিন পর্যন্ত যে এলাকাগুলো ঘুরেছি, কালকেও আমি গেছিলাম হাসন বিধানসভার কয়েকটা গ্রাম, কি বিপুল সাড়া এবং মানুষ বিপুল সম্বর্ধনা দিচ্ছে, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। কারণ এবার তারা তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী আছে শতাব্দী রায়কে তারা বিপুল ভোটে পরাজিত করবেন, এটা নিশ্চিত করেছেন। কারণ মানুষের বক্তব্য হচ্ছে তিনি নির্বাচনের সময় আসেন আর তারপরে নির্বাচনে প্রতিনিধি হয়ে জিতে চলে যান। দুধকুমার মণ্ডল সেই তুলনায় আমাদের গ্রামের ছেলে, বাড়ির এই ঘরের ছেলে, এই মাটির সঙ্গে তার সম্পর্ক, এই বীরভূম জেলার ছেলে এবং আমাদের গ্রামে অনেকবার এসেছেন। আমি এই এলাকার অনেক গ্রাম এর আগে যতবারই নির্বাচন হয়েছে, বিধানসভা লোকসভা, এই এলাকার গ্রামগুলো এই মাটির সঙ্গে আমার একটা যেন সম্পর্ক আছে, সেই জন্য ওনাকেই আমরা ভোট দেবো, এটা মানুষের বক্তব্য। আচ্ছা, এই মানুষের বাড়ি বাড়ি গিয়ে কি সমস্যার কথা উঠে আসছে আপনার? সত্যি কথা, এই এলাকার মানুষ নানানভাবে বঞ্চিত। পঞ্চায়েতের মাধ্যমে যে কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রকল্পের সুবিধা, সেই সুবিধা তারা পাচ্ছেন না। কেননা সরকারি এখন এই অঞ্চলটা নয় বোর্ড হয়নি, কিন্তু এর আগেও যখন বোর্ড ছিল তখন এই মানুষগুলোর টাকা তারা আত্মসাৎ করেছেন। 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা। আমি এখনই এক কাকুর সঙ্গে কথা বলতাম, তার বয়স 75 ঊর্ধ্ব, তিনি আজকে 400 টাকায় পেনশন পাচ্ছেন। কিন্তু সরকারের নিয়ম আছে এই 60-75 বছর বয়স হয়ে গেলে, 80 বছর পেরিয়ে গেলেই তারা নাকি 100 টাকা নয় 1000 টাকা বেশি ভাতা পান। 600 টাকা 400 টাকার জায়গায় 1000 টাকা, কিন্তু সেই সুযোগটা ওনাকে করে দেওয়া হচ্ছে না। এই যে মানুষ নানাভাবে বঞ্চিত, এই বঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়িয়ে এই মানুষগুলো যাতে তাদের সুবিধা পেতে পারে। ইন্দিরা আবাস যোজনা ঘর হচ্ছে না, কেন্দ্রীয় সরকার প্রচুর আবাস যোজনায় টাকা দিচ্ছে,
এই লোকগুলো কেন ঘর পাচ্ছে না, যে দেখার দায়িত্ব পঞ্চায়েতের এবং পঞ্চায়েতের প্রতিনিধিদের, সেটা তারা করছে না। কারণ এই লোকগুলো, এখানকার গ্রামের লোকেরা সেই দল করে না বলে শুধুমাত্র সেই মানুষগুলোকে বঞ্চিত করছে। এই মানুষের পাশে দাঁড়িয়ে সেই মানুষের পুরো দাবিটা আমরা আদায় করে ছাড়বো। যদি নির্বাচিত হতে পারি তো সেই মানুষের এই অধিকার যাতে ফিরে পায়, সেই মানুষগুলো যাতে বঞ্চিত নয়, সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে থেকে কাজ করবো আমি। রামপুর তো এখনও ট্রাই হয়ে আছে, এই বিষয়ে আপনারা কী ভাবনা চিন্তা করছেন? না, ভোটটা তো টসের মাধ্যমে হতে পারে, কিন্তু সেটা কেন সরকার করছে না? ভোট 3-3 হতে পারে, 3-3 6টা মেম্বার জিতেছে, কিন্তু টসের মাধ্যমে হতে সে পদ্ধতিতে যাচ্ছে না। তারা বিজেপির মেম্বারকে কিনে নিয়ে তাদের ভোট গঠন করার চেষ্টা, এই যে অপচেষ্টা এবং দূরভিসন্ধি, এই দূরভিসন্ধি আমাদের ছেলেরা কোনোভাবেই আজ পর্যন্ত মেনে নেয়নি এবং সফল হতে দেয়নি। নির্বাচনের পরে আমি চেষ্টা করবো, যদি জিতে আসতে পারি, মানুষের ভোটে যদি আমি জিততে পারি, তাহলে ভোট সঙ্গে সঙ্গে করাতে বাধ্য করাবো সরকারকে। কারণ মানুষ তার যারা বঞ্চিত হচ্ছে, ওদের ভোটটা আগে হোক, এই ভোট গঠনের প্রথম প্রক্রিয়া হবে এবং সেটা দিয়ে কত অনুব্রত না কোন ব্রত আছে আমরা দেখে নেব। আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা জেলে গেলে বের করার দায়িত্ব নেব, হসপিটালে গেলে চিকিৎসা করার দায়িত্ব নেব। লড়াই করতে হবে বন্ধু, এই লড়াই সেই কুরুক্ষেত্রের লড়াই, ধর্মের সঙ্গে অধর্মের লড়াই। আজ ধর্মের পক্ষে আমরা আছি, আর তার জন্য প্রতীক হয়ে দাঁড়িয়েছে দুধ কুমার মণ্ডল। তাই আপনাদেরকে চিন্তা করতে হবে বন্ধু। আমরা এখানে আমার রবিদা বক্তব্য রাখ। হ্যালো 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 হ্যালো। দীপক কুমার দাস ও পাপাই বাগদির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোহাম্মদবাজার। লোকসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতাকর্মীরা ততই প্রচারে ব্যস্ত থাকছেন। বীরভূম কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ডাক্তার রেজাউল করিম আজ ভোট প্রচার সারলেন সিউড়িতে। সকালে সিপিআইএম দলীয় কার্যালয় থেকে মিছিল করে সিউড়ি শহরের পথচারী মানুষ, বাজারের ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগের কথা শোনেন। শাসক দলের অরাজকতা থেকে মুক্তির জন্য তাকে ভোট দেওয়ার আবেদন করেন। এই মিছিলটি শেষ হয় সিউড়ি বাস স্ট্যান্ডে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ সিউড়ি 2 নম্বর ব্লকের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতের আলারবান্দি গ্রামে তৃণমূলের নির্বাচনী সভা আয়োজিত হয়। এদিন উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, ব্লক সভাপতি নুরুল ইসলাম, জেলা মহিলা মোর্চা সভানেত্রী সাহারা মণ্ডল প্রমুখ। এদিন সভায় তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়কে ভোট দেওয়ার আবেদন জানানো হয়। 34 বছর সিপিএম এর নেতৃত্বে বামফ্রন্ট সরকার ছিল, একটা বছর নয়, 34 বছর। 34 বছরটা আপনারা কে কিভাবে দেখেন জানি না। তিনি বাংলার ক্ষমতায় আসীন হয়েছিলেন, মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবং আমরা অবাক হয়ে গেছি, ভারতবর্ষের অনেক দেশে, অনেক রাজ্যে অনেক প্রধান মুখ্যমন্ত্রী আছেন, একজন মহিলা মুখ্যমন্ত্রী যে কাজটা করেছেন অল্প সময়ের মধ্যে, কোন রাজ্যে এমন কাজ কেউ করতে পারেনি যে 7 বছরে একটা রাজ্যে আমূল পরিবর্তন হয়। কথা বলো, এমন কোন। প্রীতিময় চ্যাটার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, পুরন্দরপুর। রাজনগর ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে ভ্রাম্যমাণ পশু চিকিৎসা শিবির আয়োজিত হচ্ছে রাজনগরের বিভিন্ন গ্রামে। এখন গরু বাছুরের ডায়রিয়া, ছাগলের পিপিআর এবং হাঁস মুরগির বিভিন্ন ভাইরাস ঘটিত রোগের সংক্রমণ ঘটছে এলাকায়। আর এই রোগে গৃহস্থের প্রিয় পোষ্যটি যাতে চিকিৎসা পায়, সেই জন্যই হাতের নাগালের মধ্যে পৌঁছে যাচ্ছে ভ্রাম্যমাণ চিকিৎসা ভ্যান। রাজনগর ব্লক প্রাণী স্বাস্থ্য দপ্তরের ভ্রাম্যমাণ চিকিৎসা শিবিরের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন জানান, গ্রামের প্রত্যন্ত এলাকায় যেখানে পশু চিকিৎসার সুযোগ নেই, সেই সব এলাকায় আমরা পৌঁছে যাচ্ছি এবং এই শিবির থেকে আমরা ভালোই সাড়া পাচ্ছি। আমাদের মেনলি হচ্ছে যেগুলো হচ্ছে প্রত্যন্ত অঞ্চল, যেগুলোতে একদম সার্ভিস পাওয়া যায় না, যেসব এলাকাতে কোনো ট্রিটমেন্ট পায় না, ভ্যাকসিন পায় না, কোনো এমার্জেন্সি, সেখানে গিয়ে আমাদের সার্ভিস দেবো। মেনলি যেগুলো একদম প্রত্যন্ত অঞ্চল। আর কেমন সারা পাচ্ছেন এখন? এখন সারা বলতে ভালো, পার ডে আমাদের হচ্ছে বেনিফিশিয়ারি 60 থেকে 70 জন অ্যাভারেজ মিনিমাম। কোন কোন গ্রামে চলছে? এখন আমাদের চলছে হচ্ছে গাংমুড়ি, জয়পুর জিবি। এই মাসে আমাদের টোটাল 20টা করে ক্যাম্প, কিন্তু আমরা 22খানা ক্যাম্প সম্পূর্ণ করলাম।
আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমাম হোসেন, এমবিসি ভিও। আপনি কোন পদে আছেন? এমবিসি ভিও। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। আজ সদাইপুর থানার বড়গুনসীমায় এমজিআর ক্রীড়া প্রাঙ্গণে আইপিএল এর ধাঁচে এমজিআর প্রিমিয়ার লিগের সূচনা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ মিত্র প্রমুখ। 10 দিন ধরে এই খেলা চলবে। আগামী 3রা এপ্রিল চূড়ান্ত খেলাটি হবে। 10 দিনের দিবারাত্রির খেলায় প্রত্যহ 2টি পর্যায়ে 2টি গ্রুপে 8টি দল অংশগ্রহণ করছে। আজ প্রথম দিনের প্রথম পর্যায়ের খেলায় মুখোমুখি হয় বান্ধব কমিউনিকেশন সাঁইথিয়া কিংস ও দুবরাজপুর বজরঙ্গী রয়্যালস। এমজিআর কর্ণধার শেখ মহিম জানান, এই বছরই প্রথম আইপিএল এ ধাঁচে খেলা করাচ্ছে এমজিআর এর ময়দানে। যারা আছেন এবং আমি প্রথমে ভাবতেই পারিনি যে এরকম একটা স্টেডিয়াম বা এরকম একটা ক্রিকেট মাঠ এই অঞ্চলে হতে পারে। রিয়েলি ইজ অ্যামেজিং। মানে এটা অনেকটা আপনারা যারা নিউজিল্যান্ড বা ইংল্যান্ডে গেছেন ঠিক সেরকম কান্ট্রিজে যেরকম মাঠ থাকে ঠিক সেরকমই একটা লাগছে আর কি, অসাধারণ। এবং আমরা কলকাতায় যারা মাঠের জন্য অত্যন্ত সঙ্গীন অবস্থায় ঘুরি আর কি, এটা আমি ইডেন গার্ডেন্স বা কল্যাণী যে আমাদের একাডেমি আছে কয়েকটা মাঠ বাদ দিলে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট গ্রাউন্ড ইন ওয়েস্ট বেঙ্গল। আমি এক্ষুনি আমাকে আনন্দবাজারের ক্রীড়া সম্পর্কে ফোন করেছিল। আমি প্রবালকে বললাম এই মাঠের ছবিটা একটু আমাকে পাঠিয়ে দিস। এই কারণেই বললাম কারণ এই ডিজার্ভ করে এই মাঠটা ভালো ক্রিকেট খেলা হওয়ার জন্য। এই কারণে আমি বলছি যে ক্রিকেটের বেসিক বাইবেল হচ্ছে 22 গজ অর্থাৎ উইকেট এবং আউটফিল্ড সব মিলিয়ে ক্রিকেট খেলাটা হয়, এটাই মেন জিনিস। সুতরাং যে দুটো জিনিস এখানকার উনি করেছেন ভদ্রলোক, সেটা অ্যামেজিং। মানে আমি ঠিক ভাষায় বলতে পারছি না। তা আমি আপনাদের বলছি, আমি চেষ্টা করব। প্রবল আমায় বলছিল যে আন্ডার 15-এর সিএবি ফাইনালটা কি দেওয়া যায় কিনা। সৌরভ এই মুহূর্তে এখানে নেই, আমি ফোনে কথা বলে দিতে পারি, অফিসে ডালমিয়াকে বলতে পারি একবার দেখে যাওয়ার জন্য। না হলে আগামী বছর সিএবির এটা 30 পক্ষে অনেক বড়ো মাঠ, হিউজ মাঠ, অ্যাটলিস্ট 15-এর টুর্নামেন্টটা কিছুটা যদি এখানে করা যায়। কারণ আমরা জানি না, আমি কথা বলবো মানে আমি কখনো জীবনে করে কোনো ফলস অফ দেইনি, চেষ্টা করবো আলটিমেটলি। শেখ মোতাহার হোসেনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, গুনসীমা। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।